দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিবাগত রাত 1:55 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:50 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 থেকে 15 জুন অনুষ্ঠিত ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল এ যোগদানের জন্য সুইজারল্যান্ড সফরে যান। প্রধানমন্ত্রী এ সফরে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাউবুং, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকুনজো ওয়েলো সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন প্রধানমন্ত্রী। ধরুন অনেকদিন পরে দেশে ফিরছেন, আয়েশ করে ফ্লাইটে গায়ে লিয়ে চোখ দুটো বন্ধ করে আছেন। হঠাৎ চোখ খুলেই দেখলেন আপনার পাশে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী। তখন অনুভূতিটা কেমন হবে? দর্শক, ঠিক তেমনটি ঘটেছে সুইজারল্যান্ড থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে। যাত্রীদের অবাক করে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎফুল্ল যাত্রীদের কাছে বিষয়টি অনেকটা মেঘনা চাইতেই অঝোর ধারায় বর্ষণের মতো। শুক্রবার মধ্যরাতে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একই ফ্লাইটে ছিলেন তাদেরকে ভাগ্যবানই বলতে হয়। নিরাপত্তার সকল বেড়াজাল ভেঙে হঠাৎ করেই সাধারণ যাত্রীদের সাথে দেখা করতে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের পতাকাবাহী এই বিমানের প্রতিটি যাত্রীর সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এমন ঘটনায় যার পর নাই অবাক হন যাত্রীরা। নিরাপত্তারক্ষীদের দূরে সরিয়ে সাধারণ যাত্রীদের সাথে ছবিও তুলেন বঙ্গবন্ধু কন্যা। বিমানে থাকা কাউকেই নিরাশ করেননি আওয়ামী লীগ সভাপতি। ছবি তোলার পাশাপাশি শিশুদের সাথে হ্যান্ডশেক করে তাদের আবদারও পূরণ করেছেন তিনি। গত 14 ও 15 জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিয়ে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের জেনেভায় ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দুপুরে ছিল দেশীয় খাবারের আয়োজন। আয়োজক সংগঠনের সভাপতি জেবুন্নাহার খান শশীর তত্ত্বাবধানে বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। সঙ্গীত পরিবেশন করে শাহাদাত হোসেন, শহীদুল আলম স্বপন, গৌরীচরণ রিমি, সমীরণ বড়ুয়া, রুমু বড়ুয়া সহ অনেকে। পৌলমী দত্তের তত্ত্বাবধানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা, শিশু শিল্পীরা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। স্বাগত বক্তব্যে দেশীয় আমেজের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান আয়োজকদের। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আলামিন পরামানিক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম, আনোয়ারুল আলম ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার সহ অনেকে। বাহরাইনে সারা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এলোরিং ফ্যাশন শো 2023। আয়োজনে স্পন্সর করে বাংলাদেশি প্রতিষ্ঠান সিয়াম শাহ বিজনেস গ্রুপ SSB। শুক্রবার গালফ হোটেলের কনভেনশন সেন্টারের হল রুমে করা হয় আয়োজন। আয়োজক সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মনসুরের তত্ত্বাবধানে শুরু হয় অনুষ্ঠান। ভারতের কোরিওগ্রাফার বিনয় গুপ্তার তত্ত্বাবধানে ফ্যাশন শোতে স্থানীয় মডেলদের সাথে অংশ নেয় হলিউড বলিউডের স্বনামধন্য মডেলরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, সিয়াম শাহ বিজনেস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ সিয়াম শাহ, মোহাম্মদ জিয়ানি ইউসুফ লরি, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক MA হাশেম সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। ভবিষ্যতে বাংলাদেশিদের নিয়ে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা। মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন বাংলাদেশি। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় জেলা পুলিশ, তবে নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় দেশটির নেগারি সিম্পেলান রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। লরিতে সিম্বেলান
জেলা থেকে জেলেবুতে যাচ্ছিল তারা। পথে লরিটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান লরি চালক ও এক আরোহী। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলেবু হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কলকাতা ইন্দো বাংলা প্রেস ক্লাব। ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক শোক সভায় নিহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। শোকসভায় নিহত গোলাম রাব্বানীর পরিবারের প্রতি সমবেদনা জানান ক্লাবের মুখপাত্র সাংবাদিক দীপক দেবনাথ। দেখুন, গোলাম রাব্বানী মাদানিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব তার কঠোর নিন্দা জানায়। এই দুঃসময়ে তার পরিবারের পাশে আছে ইন্দো বাংলা প্রেস ক্লাব। আমরা তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সভাপতির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিহারীদের সংগঠন USPYRM থেকে পদত্যাগ করেছে 59 জন সদস্য। চট্টগ্রামের ঝাউতলা এলাকায় ওয়েলফেয়ার মিশন অফ বিহারিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে গঠিত সংগঠনের জোনাল সভাপতি ওয়াজেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার তথ্য প্রমাণ তুলে ধরে তারা বলেন, এসব অনিয়মে সদস্যদের সবাই ক্ষুব্ধ। উত্থাপিত দুর্নীতি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান পদ ত্যাগী সদস্যরা। খালি হয়ে আসছে ইউক্রেনের নিজস্ব অস্ত্র ভাণ্ডার। অন্য দেশের সামরিক সহায়তায় রণক্ষেত্রে বেশি দিন টিকে থাকতে পারবে না কিয়েভ, তাই পরাজয় তাদের নিশ্চিত, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পাল্টা অভিযানকে পুরোপুরি ব্যর্থ আখ্যা করেন তিনি। বলেন, শান্তিপূর্ণ সমাধানের চেয়ে কিয়েভকে অস্ত্র দিয়ে মস্কোকে বরং যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা শক্তি। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে কথা বলেন পুতিন। পুরো সময় জুড়ে রুশ প্রেসিডেন্টের কণ্ঠে ছিল ইউক্রেন আর পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি বার্তা। পুতিনের দাবি, রণক্ষেত্রে কৌশলগতভাবে রাশিয়াকে হারাতে সব চেষ্টাই করছে পশ্চিমারা। তবে শিগগিরই শেষ হয়ে যাবে কিয়েভের নিজস্ব অস্ত্র, পুরোপুরি নির্ভর করতে হবে সহায়তার উপর। পুতিনের হুমকি, অন্যের দেয়া অস্ত্র দিয়ে বেশি দিন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে না জেলেনস্কির সেনারা। শিগগিরই কিয়েভের নিজস্ব অস্ত্র শেষ হয়ে যাবে, এরপর যা কিছু ব্যবহার করবে বাইরে থেকে আসতে হবে। এভাবে বেশি দিন লড়াই করা যায় না। আমরা গত বছরের চেয়েও সামরিক উৎপাদন 2.7 গুণ বাড়িয়েছি। শান্তিপূর্ণ সমাধানের বদলে ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধের পরিধি বাড়িয়েছে পশ্চিমারা, এমন অভিযোগ পুতিনের। কথিত পাল্টা অভিযানের সুবিধা করতে পারছে না কিয়েভ, করেন এমন দাবিও। আমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমারা। রাশিয়াকে রণক্ষেত্রে হারাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে ইউক্রেন সর্বত্র ব্যর্থ হয়েছে লক্ষ্য পূরণে। শুক্রবারও তাদের 180টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ভ্লাদিমির পুতিনের দাবি, চাইলেই কিয়েভের একাংশ ধ্বংস করে দিতে পারত রুশ সেনারা, তবে তার লক্ষ্য ছিল না ক্রেমলিনের। বিভিন্ন ফ্রন্টে রুশ সেনাদের মনোযোগ সরিয়ে দিতেই ক্রেমলিন ও রুশ সীমান্তে হামলা চালানো হয়েছে, এমন অভিযোগও করেন। ক্রেমলিন, বোলগরদ সহ সীমান্তে হামলা, এগুলো সবই উস্কানিমূলক পদক্ষেপ। আমরা কিয়েভের যে কোনো ভবন ধ্বংস করে দিতে পারতাম, কোনো বাধাই ছিল না। বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টিও নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্ট। জানান, শত্রুপক্ষকে সতর্ক করতেই এমন পদক্ষেপ। তবে রুশ ভূখণ্ড হুমকিতে পড়লেই কেবল ব্যবহার হবে পরমাণু অস্ত্র। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গলাতে 2 দিনের সফরে বেইজিং যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার ও সোমবার চীনা প্রেসিডেন্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমন সময়ে এই সফর হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান এবং দক্ষিণ পশ্চিম সাগর ইস্যুতে উত্তেজনা চলছে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে। চীন অবশ্য আগেই সতর্ক করেছে, অভ্যন্তরীণ কোনো ইস্যুতে হস্তক্ষেপ মানবে না তারা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তা, তাও এমন সময়ে যখন ইউক্রেন, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর কিংবা মার্কিন আকাশে চীন বেলুন ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে চরম উত্তেজনা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফর ঘিরে তাই বাড়তি আগ্রহ আন্তর্জাতিক মহলে। বেইজিংয়ের পথে রওনা হওয়ার আগে ব্লিংকেন স্পষ্ট করেন, বিরোধপূর্ণ সব বিষয়ে কথা হবে শি জিনপিং প্রশাসনের সাথে। যদিও বিরোধ দূর হওয়ার বিষয়ে খুব আশাবাদ ছিল না তার কণ্ঠে।
We look forward to having a series of meetings with ভুল বোঝাবুঝি সমাধানের লক্ষ্যে উন্মুক্ত যোগাযোগ চ্যানেল স্থাপন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রসর করা এবং আমাদের উদ্বেগের বিষয়গুলো অকপটে তুলে ধরা হবে। এছাড়া চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ইস্যুতে পারস্পরিক সহায়তা নিয়েও হবে আলোচনা। establish open and empowered communications. আলোচনাকে স্বাগত জানালেও চীন মনে করে এতে দুপক্ষের সমান মর্যাদা থাকতে হবে। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতেও সতর্ক করে দিয়েছে দেশটি। আলোচনার জন্য চীনের দুয়ার সবসময়ই উন্মুক্ত, তবে বেইজিংয়ের উদ্বেগের জায়গাগুলোকে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া প্রতিযোগিতার নামে আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গললে তা স্বস্তি দেবে পুরো বিশ্বকেই। তবে ব্লিংকেনের সফরে তেমন কোনো অগ্রগতি হবে না বলেই মত তাদের। আমার মনে হয় এই সফরের একমাত্র তাৎপর্য 5 বছর পর যৌক্তিক কারণে দুই শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হচ্ছে। এই পর্যায়ে কেউই কারো প্রতি সুর নরম করে কথা বলবে না। খোলাখুলি বলতে গেলে চীন সবসময় যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতেই রাখতে চাইবে। গেল ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিংকেনের, তবে স্পাই বেলুন শনাক্তের জেরে বাতিল হয় সে সফর। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। গুজরাটে একটি দরগা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে একজন, আহত অন্তত 5 জন। আটক করা হয়েছে 150-রও বেশি মানুষকে। শুক্রবার রাতে জুনাগড় শহরে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় শহরের মাজেভাদি গেটের কাছে নির্মিত দরগাকে অবৈধ বলে দেয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। দরগাটি সরিয়ে নিতে 5 দিন সময় দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। শুক্রবার রাতে পুলিশ অবৈধ দরগাটি উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়ে। ইট পাটকেল নিক্ষেপ করা হয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। এ সময় পাল্টা লাঠিচার্জ এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। দরগা কর্তৃপক্ষের দাবি, সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় স্থাপনা হওয়ার কারণেই অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির মাঝে দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। চাহিদা মেটাতে স্থানীয়ভাবে চলছে বৃষ্টির পানি সংগ্রহ করে সংরক্ষণের চেষ্টা। গেল 6 জন খেরসনের নিপ্রু নদীর নোভা কাভোভকা বাঁধ ধ্বংসের পর আশেপাশের অঞ্চলগুলোতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। ইউক্রেনের অভিযোগ, ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই বিস্ফোরণের বাঁধাটি ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গ্রামে পানির জন্য এভাবেই সংগ্রহ করা হচ্ছে বৃষ্টির পানি। চলতি মাসে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় বাঁধ ধ্বংসের পর সুপেয় পানির সংকটে দিন কাটাচ্ছেন প্রায় 30,000 বাসিন্দা। পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগ। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। সরবরাহ করা হচ্ছে বোতলজাত পানি, তবে জনসংখ্যার অনুপাতে মেটানো সম্ভব হচ্ছে না চাহিদা। তীরে অবস্থান করা পাম্পগুলো পানি পাম্প করার জন্য অনেক দূরে, কোথাও 1000 মিটার, আবার কোথাও উপকূল থেকে 2 কিলোমিটারের বেশি পানি নিষ্কাশন হয়েছে। এমন পরিবেশগত বিপর্যয় ইউক্রেনে এর আগে হয়নি। এটি পুরো দেশের জন্যই একটি বিশাল বিপর্যয়। স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় যারা পানি সংগ্রহে একেবারেই অক্ষম তাদের কাছে পৌঁছে দিচ্ছে। পুলিশও আমাদের সাহায্য করছে। বাঁধ ধ্বংসের পরে হঠাৎ করেই অঞ্চলটিতে পানির স্তর প্রায় 6 মিটার নিচে নেমে গেছে। বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয়ভাবে পানি সরবরাহ। পৌরসভা থেকে বোতলজাত পানি দিয়ে গেছে। অনুরোধ করলে ফিল্টারের পানিও দিচ্ছে। যাদের নিজেদের কুয়া আছে তারা পানি জমিয়ে রাখতে পারছে। এখানে 2 কিউবিক মিটারের মতো পানি আছে। এটা দিয়েই এখন চলছে। আমরা 4 জন সদস্য পরিবারে। জানি না এটা দিয়ে কতদিন চলতে পারবো। জনদুর্ভোগ কমাতে বিকল্প উৎসের মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিকে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে দাবি প্রশাসনের। ধ্বংস হওয়া জলাধারটি ছিল পুরো অঞ্চলের পানি সরবরাহের প্রধান উৎস। সেখান থেকেই স্থানীয় কৃষক ও বাসিন্দাদের পানি সরবরাহ করা হতো। এই উৎস থেকে পানি যেত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও। দেশটির খেরসন অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পের জন্যই নির্মিত হয়েছিল বাঁধটি। ইউক্রেনের অভিযোগ, বাঁধ লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়াই। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।